একটা শরীর প্রায় 18 থেকে 30 জন পুরুষ, 113টি কামড়ের দাগ, 150 গ্রাম বডি ফ্লুইডস। জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতজন মিলে গলা চেপে ধরে রাখলে তার চোখ দিয়ে, চোখের মণি দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আইটি রিপোর্ট, মৌমিতার ফিমেল কলিগের দিকে সে নাকি তাকিয়েও ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করেছিল, আমাকে বাঁচতে দাও, তুমিও একটি মেয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা আরজি করের সেই নৃশংসতার একটি ভিডিও, যেটা নিয়ে প্রতিবাদ করা অবশ্যই দরকার বলে মনে করেছি এবং সেটা করছি। গত শুক্রবার আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের জর্জরিত করে ছেড়ে দিয়েছে একজন ডাক্তারি পড়ুয়া মেয়ে। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন এবং এ নিয়ে তোলপাড় চলছে সারা রাজ্য থেকে দেশ, দুনিয়া, বিদেশেও পর্যন্ত এর এফেক্ট পড়েছে এবং সাধারণ মানুষ থেকে তারকারা সবাই রাস্তায় নেমে গেছে। তো ইমার্জেন্সি বিভাগে গত শুক্রবার, নেক্সট শুক্রবার, এর আগের শুক্রবারে সেমিনার হল থেকে উদ্ধার করা হলো যে তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ, তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। চিকিৎসকের মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে রাজ্যপাল, প্রতিবাদে কর্মবিরতি ডাক দেন ডাক্তারের পুরো টিম। আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলিংয়ের সমস্ত, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সমস্ত ডাক্তাররা, ঘটনাস্থলে যে পৌঁছে যায় সমস্ত রাজনীতিক কারবারিরা। তো চিকিৎসকের যে অস্বাভাবিক মৃত্যুতে শুক্রবারই কিন্তু 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে ফেলে হসপিটাল কর্তৃপক্ষ। তদন্ত শুরু করে পুলিশও। সেমিনার হলে একটি নীলরাঙা কার্পেটের ওপর চিকিৎসকের রক্তাক্ত দেহ পড়েছিল। কার্পেটের চারপাশে চুলের গোছা পড়ে থাকতে দেখা গেছিল। সেই কার্পেটে রক্তের ছোপ দাগ লেগেছিল। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে মিতার দু চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ার চিহ্ন উল্লেখ করা হয়। এছাড়া মুখেও রক্তের দাগ পাওয়া যায়। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে যেমন বাঁ পা, পেট, নখ, মুখ, ঠোঁট, যৌনাঙ্গে আঘাতের চিহ্নও মেলে। এরপরে এই ঘটনা ধর্ষণের মামলা যুক্ত হয়। আরজিকর হসপিটালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শুক্রবার রাতেই এক মদ্যপ মাতাল অর্থাৎ অভিযুক্তকে আটক করে, সেদিন কিনা আবার সিভিক পুলিশ। এই যুবকের পরিচয় পেশা নিয়ে প্রচুর দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইতিমধ্যেই আরজিকরের আজ রাজ্যের বাকি মেডিকেল কলেজগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করেছে। পথে নেমেছেন ডাক্তারি পড়ুয়ারা, সরব হলেন বাংলা থেকে মুম্বাইয়ের সমস্ত তারকা শিবির পর্যন্ত। ঠিক আছে, একটাই দাবি, দোষীর ফাঁসির শাস্তি চান এবং উপযুক্ত দোষীকেই ফাঁসি দিতে হবে। তো এই ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত বলে মুখ্যমন্ত্রীও দাবি করেছেন। ঠিক আছে, এছাড়া কোনো নিরপেক্ষ তদন্তকে দিয়েও তিনি চেয়েছিলেন যে এই তদন্তটা হোক। যে মদ্যপ মাতাল সিভিক পুলিশটা, ঠিক আছে, তাকে তার ফোনে নাকি ঘেঁটে বিভিন্ন রকম পর্নোগ্রাফির ভিডিও দেখতে পাওয়া গেছে। ঠিক আছে, নৃশংসতার এর একটা অন্যরকম এবং তার যে মৃতদেহের পাশ থেকে তার ব্লুটুথ হেডফোনটাও দেখা গেছে। এবং যখন যে ঘটনাটি ঘটে সেটা রাত 3টের সময় আর কি, 3টে থেকে 6টার মধ্যেই ঘটনাটা ঘটে বলে জানা যাচ্ছে। অন্যদিকে যে আরজিকরের নিরাপত্তা রক্ষীরাই জানান যে ধৃত যুবকের নিয়মিত যাতায়াত ছিল এই হসপিটালে। তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার। হাসপাতালে দালালির সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে মনে করা হচ্ছে। মূলত দুটি বিষয়ের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে, সেটা হচ্ছে ব্লুটুথ হেডফোন এবং সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে হসপিটালে প্রবেশের সময় তার কানে হেডফোনটা ছিল এবং যখন বেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে, ঠিক তখন তার হেডফোনটা নেই। ঠিক আছে, এটা যেটা মনে হচ্ছে যে খুব কাঁচা স্ক্রিপ্ট। এবং এটার এই প্রসঙ্গে বলে রাখি, সেদিন কিন্তু পরের দিন হসপিটাল থেকে নাকি মিতার পরিবারের কাছে ফোন যায় যে তাদের উদীয়মান ডাক্তারবাবু, নাম প্রকাশ করছি না, তিলোত্তমা বলেই বলছি আর কি, তো সেই উদীয়মান ডাক্তারবাবুর মৃতদেহ পাওয়া গেছে এবং তিনি নাকি সুসাইড করেছে। প্রথমে সেটা বলা হয় তাদের পরিবারের কাছে। পরবর্তীকালে তারা যখন বডি দেখতে পায় তাদেরকে 3 ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়। 12টার সময় তারা এসেছিলেন এবং দুপুর 3টে পর্যন্ত তারা হাতে পায়ে ধরে তারপরে তাদের মৃতদেহকে দেখতে পান। কিন্তু তখনই তাদের সন্দেহ হয়। সাথে সাথে তারা দেখতে পান যে তার মৌমিতা একটি নতুন গাড়ি কিনেছিল, অল্টো, সেটাকেও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, ক্ষতি করা হয়েছে। তারা হাতে পায়ে ধরে বলে এটা তার শখের জিনিস, কেন ভাঙছেন। এবং তড়িঘড়ি কিন্তু মৃতদেহকে পোড়ানোর একটা ব্যবস্থা হসপিটালের পক্ষ থেকে শুরু হয়ে যায় এবং এর পরেই শুরু হয়ে যায় বিশাল বড় আন্দোলন। অবস্থান করতে থাকেন শুধুমাত্র একটাই দাবি, স্থানীয় জুনিয়র ডাক্তাররা, ঠিক আছে, এবং তাদের কাছে পৌঁছে যান অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের পাশে পৌঁছে যান বাম ডান সমস্ত সংগঠনের সদস্যরা।
ঠিক আছে। স্টুডেন্ট হেলথ হোমের চিকিৎসকরা একই সময় পৌঁছে যান আজিকরের সামনে। শুরু হয়ে যায় পুলিশের সাথে একাধিক খণ্ডযুক্ত। তো আজিকরে আধ ঘন্টা নৃশংসতা কীভাবে ঘটল, ঠিক আছে। এই সেমিনার হলে ঠিক কী ঘটেছিল তার ছবি পুলিশের কাছে পুরোপুরি স্পষ্ট না হলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা ইঙ্গিত মিলেছে সেটা অনুমান করা খুব স্বাভাবিক এবং বলশালী। ফলে তিনি যখন মহিলাকে আক্রমণ করেন, অর্থাৎ যে মহিলা পড়ুয়া, ডাক্তার পড়ুয়া মহিলাকে এমনভাবে তিনি চেপে ধরেন অভিযুক্ত, যার ফলে তিনি স্বাভাবিক প্রতিরোধ করার নাকি সুযোগ পান। চাইতে চিৎকারও করতে পারেননি। যদি চিৎকার করেন তবে তা হসপিটালের অন্য কেউ কেন শুনতে পেলেন না, ঠিক আছে। অন্যদিকে তরুণী চিকিৎসকের মৃত্যু যে ধরনের এবং যতগুলো সংখ্যক আঘাতের চিহ্ন মিলেছে তা কি একজনের পক্ষে করা সম্ভব, এই প্রশ্ন তুলেছেন সমস্ত তাদের বাবা মা থেকে শুরু করে প্রত্যেকে, চিকিৎসক মহলের প্রত্যেকে। এবং এর পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে যে রাত জাগো আন্দোলন সেটা শুরু করলেন 14ই আগস্ট, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন। মহিলাদের তারা আনসেফ, তারা কাজের ক্ষেত্রে আনসেফ হিসেবে, এবং সারা রাজ্য কিন্তু দেখে ফেলেছে এই মহিলাদের কতটা জোর, তাদের এম্পাওয়ার কতটা। এই দায়িত্ব মানে স্বাস্থ্য দপ্তরের যে দায়িত্ব ছিলেন সঞ্জয় বশিষ্ঠ, এবার তিনি ছিলেন হসপিটালের সুপার, তাকেই হচ্ছে মেন অ্যাকিউজড হিসেবে ধরা হচ্ছে। এরপরে আপনারা জানেন যে হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে সিবিআই তদন্তও চলছে। 12ই আগস্ট সোমবার আজিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুনের 4 সহকর্মীকে তলব করেছিল লালবাজার, এবং ওই 4 জনেই সেদিন যুবতীর সঙ্গে নাকি রাতে খাবার করেছিল, মানে রাতে ডিনার খেয়েছিল। তারপর সেই যুবতী ওই ঘরে একা ছিল এবং তারপরেই ঘটনাটি ঘটে যায়। তো আজিকরের সেমিনার হলের কাছে একটি ঘর সংস্কারকে কেন্দ্র করে আবার মঙ্গলবার কী হয়, হাসপাতাল চত্বরে উত্তাল হয়ে ওঠে। কয়েকজন বহিরাগত হুলিগান তারা গিয়ে নাকি যে দেয়ালটা ছিল আজিকরের সেটা ভাঙচুর করে দিয়ে আসে। যখন ওই চলছে যে রাত জাগো কর্মসূচি 14ই আগস্ট, বিভিন্ন জায়গা কলকাতা সহ বিভিন্ন জেলায় এই রাত জাগো কর্মসূচি খুব ভালোভাবেই সুষ্ঠুভাবে এটা হয়। এখন যেটা জানা যাচ্ছে যে 2 দিন ধরে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ডাকাডাকি চলছে সিবিআই। আমরা সবাই আশা করব যেন যত শীঘ্র সম্ভব এই দোষীরা শাস্তি পাক এবং খুব চরমতম দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পাওয়া যায়। কিন্তু কতকগুলো প্রশ্ন কিন্তু এখনও পর্যন্ত চলে আসছে, যে সেই যে অধ্যক্ষ, আজিকরের অধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠ, তাকে কেন আবার ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হলো। তিনি চাকরি থেকে রিজাইন করার পরেও কেন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে একটা ভালো উঁচু পদ দিয়ে আবার সেই অধ্যক্ষ পদে কেন তাকে রাখা ছিল? তিনি কি অন্য কোনো ব্যাপারের সাথে তিনি যুক্ত? এটা একটা ঘটনা। এবং দ্বিতীয় ঘটনা যেটা প্রত্যেকের কাছেই জানা যাচ্ছে যে পুলিশ কমিশনার, পুলিশের যে কমিশনার, পুলিশের বিরুদ্ধে কিন্তু প্রচুর অভিযোগ উঠছে। তো আমরা আশা করব যত শীঘ্র সম্ভব এই আজিকরের ঘটনা তদন্ত শেষ হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হোক, যাতে না কেউ ভারতবর্ষ কেন, বাংলা কেন, পৃথিবীর কেউ এই ঘটনা ঘটাতে সাহস না পায়। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।